সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই সবাই জানেন যে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা সবসময় চেষ্টা করে থাকি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডেন্টাল ব্রিজ নাকি ডেন্টাল ইমপ্ল্যান্ট। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠান শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডক্টর নাশিদ তাবাসসুম ত্রিনা 1988 সালের অক্টোবর মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2010 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি লাভ করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিএস ও এমপিএইচ ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বিআরবি হসপিটালে ডেন্টাল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি প্রোগ্রামে ইনভাইট করার জন্য। দাঁতের চিকিৎসার ক্ষেত্রে ডেন্টাল ব্রিজ নাকি ডেন্টাল ইমপ্ল্যান্ট, এই দুটো কোশ্চেনে জানার চেষ্টা করব। তবে তার আগে একটু ডেফিনেশন জানতে চাই যে ডেন্টাল ব্রিজের। দাঁত প্রতিস্থাপনের এক ধরনের পদ্ধতি হচ্ছে ডেন্টাল ব্রিজ। নর্মালি মুখের মুখগহ্বরের ভেতরে কোনো দাঁত মিসিং থাকে, তো সেই ক্ষেত্রে মিসিং দাঁতে সেই জায়গায় দাঁত রিপ্লেস করতে হলে যদি সিঙ্গেল টুথ হয় তখন পাশের আগে পরে দুইটা দাঁতের সাপোর্ট নিতে হয় এবং দুইটা দাঁতকে আমরা রুট ক্যানাল করে থাকি। এবং যদি দাঁতটা হেলদি থাকে রুট ক্যানাল ছাড়াই আমরা টুথ প্রিপারেশনের মাধ্যমে 3 ইউনিটের একটা প্রস্থেসিস দিয়ে দিই, যেটাই ডেন্টাল ব্রিজ নামে পরিচিত। যখন আমরা সিঙ্গেল টুথে দিয়ে থাকি সেটাকে ক্রাউন বা ক্যাপ বলে থাকি। এবং যদি মাল্টিপল টুথ মিসিং থাকে সেই ক্ষেত্রে সামনে পিছিয়ে আরও দুইটা সাপোর্ট নিয়ে আমরা মাল্টিপল টুথে প্রস্থেসিস দিয়ে থাকি, যেটাকে ডেন্টাল ব্রিজ বলে থাকি। ডেন্টাল ইমপ্ল্যান্ট বলতে কি বোঝায়? ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন সবচেয়ে লেটেস্ট এবং আধুনিক প্রস্থেসিসের একটা পদ্ধতি। ব্রিজের ক্ষেত্রে যেহেতু আমি বললাম যে আশেপাশে দুইটা দাঁতের সাপোর্ট নিতে হচ্ছে বা মাল্টিপল ক্ষেত্রে হলে আরও 2-3টা দাঁতের সাপোর্ট নিতে হচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রুট ক্যানাল করতে গেলে দাঁতটাকে আমাদের নন ভাইটাল করে ফেলতে হয়। বাট যখন আমরা ইমপ্ল্যান্ট করি, ইমপ্ল্যান্টের ক্ষেত্রে আশেপাশে কোনো দাঁতের কোনো সাপোর্টের দরকার হয় না। ইটসেলফ এটা একটা প্রস্থেসিস, যেটা একটা স্ক্রুর মতো জিনিস থাকে, সেই স্ক্রুটা আমরা যেটা টাইটেনিয়ামের তৈরি সেটা আমরা ড্রিল করে চোয়ালের ভেতর প্রতিস্থাপন করি এবং সেটার উপরেই ক্রাউনের প্রস্থেসিসটা দিয়ে দেওয়া হয়। সেই ক্ষেত্রে পাশের কোনো দাঁতের কোনো ধরনের ড্যামেজ হয় না। এই পদ্ধতিটাকেই ডেন্টাল ইমপ্ল্যান্ট বলা হয়। ডেন্টাল ব্রিজ নাকি ডেন্টাল ইমপ্ল্যান্ট, এই কম্পারিজনটা আসলে কেন এসেছে? যখন আমাদের কাছে কোনো পেশেন্ট আসে, তারা দাঁত প্রতিস্থাপনের অনেকগুলো পদ্ধতি জানতে চায় বা কি অপশন আছে, কোনটার খরচ কীরকম, কোনটা করলে ভালো হয়। তো আমাদের যত ধরনের ট্রিটমেন্ট প্রসিডিওর আছে আমরা তো পেশেন্টকে ইনফর্ম করতেই হয় এবং তাদেরকে ব্রিফ করতে হয়। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেক আগে থেকেই ডেন্টাল ব্রিজটা খুব পপুলার ছিল এবং ব্রিজটাই চলে আসছিল। বাট লেটেস্ট যে ডেন্টাল ইমপ্ল্যান্টটা আসার কারণে পেশেন্ট কম্পেয়ার করে যে আমি ডেন্টাল ইমপ্ল্যান্ট করব না ব্রিজ করব। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পেশেন্টই তারা ভালো দাঁতটাকে নষ্ট করতে চায় না, রুট ক্যানাল করতে চায় না। যেহেতু রুট ক্যানাল করলে দাঁতের নার্ভটা আমি বের করে ফেলছি, দাঁতটা নন ভাইটাল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক পেশেন্ট কনসার্ন থাকে যে আমার ভাইটালিটি মেনটেন করে ওই জায়গায় শুধুমাত্র একটা দাঁতই আমি মিসিং জায়গায় আমি দাঁতটা রিপ্লেস করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে কম্পেয়ারটা আসলে চলে আসে। একজন ডেন্টিস্ট হিসেবে আপনি কি মনে করেন বা আপনার কাছে কোন ট্রিটমেন্টটা মনে হয় যে এটা রোগীর জন্য ভালো বা এটা স্থায়িত্বটা নিয়ে আসতে পারে, ডেন্টাল ব্রিজ অথবা ডেন্টাল ইমপ্ল্যান্ট? অবশ্যই ডেন্টাল ইমপ্ল্যান্ট, এবং এটার স্থায়িত্ব ব্রিজের চেয়ে অনেক বেশি। এবং আমি সবসময় প্রেফার করি ডেন্টাল ব্রিজের চেয়ে ইমপ্ল্যান্টটা যাতে করে পেশেন্ট করে, কারণ আমার আল্লাহ প্রদত্ত যে দাঁতটা আমার আছে সেই দাঁতটা কোনো কারণ ছাড়া শুধু নষ্ট করে আসলে দেখা যায় যে সেটার চেয়ে ক্ষতিই বেশি হয়। দেখা যায় অনেক বছর পরে হয়তো সেই ব্রিজটা ফেইলিউর হতে পারে যদি প্রপারলি মেনটেন না করে। সেই ক্ষেত্রে ব্রিজটা ছিল পুরো দাঁত সহই ফেইলিউর হতে পারে। তো সেক্ষেত্রে ইমপ্ল্যান্টটা খুব বেশি ইফেক্টিভ, এবং ইমপ্ল্যান্টে কোনো সমস্যা হলে দেখা যায় যে শুধু এই সিঙ্গেল দাঁতটাকে চেঞ্জ করলে হচ্ছে, বা ক্রাউনটা যদি লুজ হচ্ছে ক্রাউনটা রিমুভ করে দিলে হচ্ছে, বা ইমপ্ল্যান্টের প্রবলেম হলে ইমপ্ল্যান্টটা রিপ্লেস করা যায়, শুধু একটা জায়গায় প্রবলেম হয়। তো পাশের দুইটা দাঁতকে সেভ করা অবশ্যই জরুরি। তো সেক্ষেত্রে এবং এটার স্থায়িত্বটাও অনেক বেশি, পেশেন্ট ন্যাচারাল টুথের মতোই ফিলিং পায়। তো সেক্ষেত্রে অবশ্যই ডেন্টাল ইমপ্ল্যান্টটা আমরা সাজেস্ট করে থাকি। আপনার কাছে আসলে কি মনে হয় যে কোনো রোগীর ক্ষেত্রে আসলে ডেন্টাল ব্রিজ করাটাই সবথেকে বেস্ট ট্রিটমেন্ট তার জন্য? হ্যাঁ, এটা অনেক কিছু ডিপেন্ড করবে পেশেন্টের। এখানে আমাদের কিছু ফ্যাক্টর আছে, যে পেশেন্টটার
তার এইজটা একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর। তার বয়স যেমন অনেক ছোট হলে 18 বছরের নিচে হলে আসলে ডেন্টাল ইমপ্ল্যান্টটাকে আমরা প্রেফার করি না, কারণ চোয়ালের গঠনের একটা বিষয় আছে। আচ্ছা। যখন চোয়ালটা পুরোপুরি ম্যাচিউর হবে তখনই আমরা ডেন্টাল ইমপ্ল্যান্টের বিষয়টা আমরা আসবো। এছাড়াও ব্রিজের ক্ষেত্রে দেখা যায় ছোট বয়সেই দেওয়া যায়, 14-12 বছরের পর থেকে যখন সব দাঁত চলে আসে তখনই আমরা ব্রিজ প্ল্যান করতে পারি। আবার আরেকটা বিষয় হচ্ছে খরচের বিষয়টা। এটা খুবই অনেক ক্ষেত্রে দেখা যায় যে যারা একটু নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত তারা ইমপ্ল্যান্ট, তো যেহেতু টাইটেনিয়ামের তৈরি একটা ম্যাটেরিয়াল, তো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়, এটা খুবই এক্সপেন্সিভ, এটা আমরা বাইরে থেকে কিনে নিয়ে আসি। তো সেইটার খরচটা দেখা যায় যে অনেকেরই নাগালের বাইরে থাকে, সেই ক্ষেত্রে বাধ্য হয়ে অনেককে ব্রিজ প্রসেস করতে হয়। কারণ ওই জায়গাটা যদি খালি রাখি তখন দেখা যায় যে আশেপাশের দাঁতগুলো হেলতে থাকে, টিল্টেড হতে থাকে, এবং তখন তার বাইটে চিবুতে গেলে কোনো অনেক ধরনের প্রবলেম হয়, এবং উপরের দাঁতটা নিচের দিকে আসতে পারে, পাশের দাঁতটা হেলে যেতে পারে। তো সেভাবে তো আমরা ফাঁকা রাখতে পারি না, তো সেক্ষেত্রে আমরা ব্রিজটাকেই অ্যাডভাইস করে থাকি। তার পরবর্তী সময়টাতে কোনো বিশেষ প্রোটোকল তাদেরকে কি মেনটেন করতে হয়? ট্রিটমেন্ট করার পরও তাদেরকে ফলো আপে থাকতে হবে, এবং যেসব পেশেন্টের ডায়াবেটিস আছে, প্রেশার, কিডনি সমস্যা, এ ধরনের কোমরবিডিটি যেসব পেশেন্টের আছে তারা তো অবশ্যই ফলো আপে থাকবে। এবং এছাড়াও প্রত্যেক 6 মাস পর পর আমরা তাদেরকে ডেন্টাল ভিজিটে আসতে বলি, যাতে করে কোনো ছোট প্রবলেম ইস্যু হলেই যাতে করে আমরা তাদেরকে ইনফর্ম করতে পারি। এবং অনেক সময় ব্রিজ করার পরে যে মার্জিনটা থাকে গামের, সেখানে অনেক সময় পাথর জমে এবং ইনফেকশনের একটা চান্স থাকে, খাবার জমে। সেই ক্ষেত্রে আমরা যদি প্রপার ট্রিটমেন্টটা আগে থেকে করে দিই, ফেলিওর হওয়ার চান্সটা কমে যায়। যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট এই ডেন্টাল ব্রিজ করতে চায় অথবা ডেন্টাল ইমপ্ল্যান্টটা করতে চায়, তাদের ক্ষেত্রে এই ট্রিটমেন্ট শুরু হওয়ার আগে কি কি ধরনের প্রস্তুতি আসলে নিতে হয়? ডেন্টাল ইমপ্ল্যান্টের ক্ষেত্রে অনেকগুলো প্রোটোকল আছে, যে সে ডায়াবেটিস যদি আনকন্ট্রোল থাকে সেই পেশেন্টটা অ্যাকচুয়ালি আসলে ইমপ্ল্যান্টের জন্য ফিট হয় না। এছাড়াও পেশেন্টের বোনসের ডেন্সিটির একটা বিষয় থাকে, যে সে ওই লোডটা নিতে পারবে কিনা। তো সেক্ষেত্রে আমাদের বিভিন্ন প্রোটোকল আছে, এক্স-রে আছে, সিবিসিটি আছে, বিভিন্ন ডিভাইস, বিভিন্ন প্রোটোকল, বিভিন্ন মেজারমেন্টের মাধ্যমে যখন আমরা কনফার্ম হই যে হ্যাঁ এই পেশেন্টটা ফিট ফর ডেন্টাল ইমপ্ল্যান্ট, তখনই আমরা তাকে সাজেস্ট করি। ব্রিজের ক্ষেত্রেও আমরা সব কিছু আগেই দেখে নিই যে পাশের দাঁতের দুইটার সাপোর্ট নিব, সেই দাঁত দুইটা হেলদি কিনা, সেই দাঁত দুইটা ওই মাঝখানে যে দাঁতটা বসানো হবে সেই দাঁতের লোডটা নিতে পারবে কিনা, সেটাও একটা বিষয় আছে। যদি স্ট্রং হয় সেক্ষেত্রে আমরা ব্রিজটাকে সাজেস্ট করে থাকি। ডেন্টাল ইমপ্ল্যান্টটাকে বেশি সাপোর্ট করে থাকেন বিকজ এটার স্থায়িত্বটা অনেক বেশি, কিন্তু কারো কারো ক্ষেত্রে তো আসলে ডেন্টাল ব্রিজটাও আপনাদেরকে করতে হয় কোনো কোনো ক্ষেত্রে। এক্ষেত্রে তার স্থায়িত্বটা আসলে কতটুকু ডিপেন্ড করে রোগীর মেনটেনেন্সের উপরে, নাকি তার আদার্স কোনো কোমরবিডিটি ডিজিজের কারণে? ডেন্টাল ইমপ্ল্যান্টের স্থায়িত্ব বলতে এখন পর্যন্ত সবসময়ই আমরা দেখে আসছি যে ওই কম্পেয়ার করতে গেলে ব্রিজের চেয়ে ডেন্টাল ইমপ্ল্যান্টের স্থায়িত্বটা অনেক বেশি হয়, এবং সে ন্যাচারাল একটা ফিলিং পায় খাওয়ার ক্ষেত্রে। ব্রিজের ক্ষেত্রেও যদি প্রপার ওয়েতে আমরা রুট ক্যানেলটা করে থাকি এবং প্রপার মেজারমেন্টে ক্রাউন প্রসেসিসটা করে ব্রিজ দেওয়া হয়, সেই ক্ষেত্রে অবশ্যই, এবং পেশেন্ট যদি তার প্রোটোকলগুলো, আমাদের যে অ্যাডভাইসগুলো, ইনস্ট্রাকশনগুলো ফলো করে লাইফ লং, সেটা চলে যেতে পারে, এটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু যদি সে একবার করে গেল, তার প্রপার যে মেইনটেনেন্সগুলো এবং ওরাল হাইজিনটা প্রপারলি মেনটেন করলো না, সেক্ষেত্রে অবশ্যই সেখানে ফেলিওর হওয়ার চান্স থাকে। কি কি ধরনের টেস্ট আপনারা করতে দিয়ে থাকেন ইমপ্ল্যান্ট করার আগে? আমাদের বিভিন্ন ধরনের এক্স-রে আছে, তার ব্লাডের কিছু টেস্ট আছে, এবং আমরা সিবিসিটি করে থাকি। সিবিসিটি করে আমরা দেখে নেই যে তার বোনসের ডেন্সিটিটা কতটুক এবং সে ডেন্টাল ইমপ্ল্যান্টের জন্য ফিট কিনা। এই ধরনের বিভিন্ন টেস্ট পরীক্ষা, এবং যদি সে কোমরবিডিটি থাকে, তার কনসার্ন যে ডক্টর, তার পারমিশনেরও বিষয় আছে, সব কিছু বিবেচনা করে আমরা ডেন্টাল ইমপ্ল্যান্টটা দিই। এবং আগেও বলেছিলাম এইজের একটা বিষয়, অনেকে বয়স্ক পেশেন্ট ভেবে অনেকে দেখা যায় যে ইমপ্ল্যান্টটা করতে ভয় পায়, যে সে মরেই যাবে, আমি কেন ইমপ্ল্যান্ট করব। কিন্তু সেই ক্ষেত্রে আসলে হচ্ছে বয়স্কদের আরো বেশি ইম্পর্টেন্ট, যদি তার কমফোর্টের জন্য। হ্যাঁ, কমফোর্টের জন্য, কারণ সেই সময় দেখা যায় যে তার খাওয়াটা খুব প্রবলেম হয়ে যায়, দাঁতের সমস্যা থাকলে, এমনি ইমিউনো কম্প্রোমাইজ থাকে, দাঁত নড়ে যায়। সেক্ষেত্রে যদি মেইন দাঁতগুলো না থাকে, তার আসলে হেলথটা আসলে নষ্ট হতে থাকে। সেজন্য ডেন্টাল ইমপ্ল্যান্ট অবশ্যই বয়স্কদের জন্য আবশ্যক।
আপনার কাছে এখন একটু জানতে চাইবো যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক রোগীদের চিকিৎসার স্বার্থে তাকে এমআরআই করতে হয় এবং এমআরআই করার ক্ষেত্রে যাদের ব্রিজ করা থাকে তখন ব্রিজ খোলার একটা বিষয় কিন্তু চলে আসে, এই বিষয়টা একটু জানতে চাই। এই বিষয়টা আসলে পুরোটাই মিথ। কারণ হচ্ছে এমআরআইটা হচ্ছে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং। তো ম্যাগনেট কখন কোনো একটা জিনিসকে তখনই আকর্ষণ করে যখন লোহা জাতীয় জিনিস থাকে। লোহা মেটালিক কিছু মেটালিক থাকে। তো আমাদের মুখের আমাদের যে জিনিসগুলো দেওয়া হয়, যে ক্রাউনটা দেওয়া হচ্ছে, যে ব্রিজটা দেওয়া হচ্ছে, এটা একদম একদম নবেল মেটাল দিয়ে করা হয়, যেটাকে ক্রোমিয়াম, কোবাল্ট, নিকেল, টাইটেনিয়াম এই ধরনের নবেল ম্যাটেরিয়াল দিয়ে এই ক্যাপগুলো করা হয়, ব্রিজগুলো করা হয়, যেটা কিনা লোহা জাতীয় কোনো ম্যাটেরিয়াল এটার মধ্যে থাকে না। তো যেহেতু লোহা নেই, লোহাতে তো দেখা যায় মরিচাও পড়ে, তো সেক্ষেত্রে ম্যাগনেট এই এমআরআইটা তাকে আকর্ষণ করার কোনো চান্স থাকে। তো যে ম্যাটেরিয়ালটা দেওয়া হয় আমাদের ব্রিজের ক্ষেত্রে সেটা একদমই সেফ এবং এটা পরীক্ষিত। সো ওইটা নিয়ে কোনো টেনশনেরও কোনো কারণ নেই। এবং ইমপ্ল্যান্টও যেটা দেওয়া হয়, স্ক্রু যেটা আমরা দিচ্ছি সেটাও টাইটেনিয়ামের তৈরি। এগুলো একদমই সেফ। তো সেক্ষেত্রে নিশ্চিন্তে তারা এমআরআই করে নিতে পারে। অনেকের ক্ষেত্রে যে দাঁতের ব্রিজ বা ইমপ্ল্যান্ট করা দরকার হয় কিন্তু তার হয়তো সেই সাফিসিয়েন্ট দাঁতগুলো নেই, সেক্ষেত্রে আপনারা কী ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ব্রিজ করবেন নাকি ইমপ্ল্যান্ট করবেন? সাফিসিয়েন্ট দাঁত না থাকলে আসলে ব্রিজটা করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কারণ ব্রিজটা মেইনলি হচ্ছে দুইটা দাঁত পাশের দাঁতের সাপোর্ট নিয়ে মাঝখানে মিসিং টুথগুলোকে রিপ্লেস করতে হয়। যদি পাশের দাঁতটার সাপোর্টই না থাকে আমি তো আসলে ব্রিজটা দিতে পারছি না। তো সেক্ষেত্রে ব্রিজটা করার ডিসিশন ভুল হয়। সেই ক্ষেত্রে আমরা কিছু ডেঞ্চার আছে, কমপ্লিট ডেঞ্চার বলে, যদি ফুল দাঁত মিসিং থাকে সেক্ষেত্রে আমরা কমপ্লিট ডেঞ্চার দিতে পারি। এবং এখন তো লেটেস্ট যেটা ইমপ্ল্যান্টও করা যায়, সেক্ষেত্রে ওই প্রসিডিওরটাকে বলা হয় হচ্ছে অল অন 4, উপরে এবং নিচের যতে যদি কোনো দাঁত না থাকে সেক্ষেত্রে 4টা ইমপ্ল্যান্ট উপরে এবং নিচে দিয়ে ফুল 10টা থেকে 14টা ক্রাউন আমরা বসিয়ে দিতে পারি। আচ্ছা, ছোট্ট করে জানতে চাই কতটা কমপ্লিকেটেড হতে পারে এই ধরনের ট্রিটমেন্ট? কমপ্লিকেটেড এই ক্ষেত্রে তো অবশ্যই এক্সপার্ট হ্যান্ড দরকার হয়, যারা ইমপ্ল্যান্টের উপর প্রপার নলেজ থাকে এবং প্রপার কোর্স করা থাকে। তারা ইমপ্ল্যান্টোলজিস্টের যারা আছেন আমাদের দেশে, তারা অবশ্যই এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমে এটা করতে হবে। নর্মাল কোনো ডেন্টাল সার্জনের দ্বারা এটা পসিবল না। আমরা ইমপ্ল্যান্ট এবং ব্রিজ নিয়ে আরও বিস্তারিত আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, তবে এই পর্যায়ে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। এই পর্যায়ে দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। একজন মানুষকে কখন সুন্দর দেখায়? যখন সে হাসে। অর্থাৎ হাসলে প্রত্যেক মানুষকে সুন্দর দেখায়, কিন্তু এই হাসিটা তখনই সুন্দর হয় যখন আপনার দাঁত সুন্দর হয় এবং দাঁত আপনার অনেক বেশি সুস্থ থাকে। তো দাঁত সুস্থ রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনেক কিছু মেনটেন করতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আপনাকে রেগুলার এমন খাবার সিলেক্ট করতে হবে যে খাবারগুলো কিনা আপনাকে দাঁত ভালো রাখতে সাহায্য করে। যেমন আপনি বাদাম খেতে পারেন, কাজু বাদাম কিন্তু দাঁতকে ভালো রাখতে সাহায্য করে এবং বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি যেটার মধ্যে ফলিক অ্যাসিড আছে দাঁতের সুস্থতা রক্ষার্থে সাহায্য করে। এবং আপনি যদি রেগুলার অ্যাপেল খান একটা করে, তাহলে কিন্তু আপনার দাঁতটা থাকবে অনেক বেশি মজবুত এবং সুন্দর। আর অনেক সময় দেখা যায় যে অনেকে ঠিকমতো দাঁত ব্রাশ করেন না, তো সেক্ষেত্রে কিন্তু এক ধরনের দুর্গন্ধ ছড়ায়। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেগুলার পেয়ারা খেতে হবে। পেয়ারা দাঁতের সৌন্দর্যে যেমন ভালো কাজ করে, ঠিক তেমনই কিন্তু দাঁত পরিষ্কার করতে সাহায্য করে। এবং এর পাশাপাশি আপনাকে অনেক ধরনের খাবার খেতে হবে, যেমন সালাদ আপনি খেতে পারেন, এটা আপনার রেগুলার দাঁত সৌন্দর্যে সাহায্য করে। কিন্তু কি ধরনের খাবার খাবেন না সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং মেনটেন করতে হবে। সুন্দর হাসির জন্য আপনাকে অবশ্যই অতিরিক্ত মাত্রায় চকলেট, চিনিযুক্ত খাবার এগুলো অ্যাভয়েড করতে হবে। এবং যারা কিনা ধূমপান করেন বা অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো যে অবশ্যই এটি সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে হবে, কারণ দাঁত সুন্দর রাখার ক্ষেত্রে আপনাকে অবশ্যই এমন কোনো খাবার খাওয়া যাবে না যা কিনা আপনার ক্ষতি করে। এবং অনেকে আছেন আমি দেখি যে রেগুলার পান খেতে পছন্দ করেন বা 2 থেকে 3 বেলা 4 বেলা পান খাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু দাঁত ক্ষয় হয়ে যায়। এবং একবার যদি দাঁত ক্ষয় হয় তাহলে কিন্তু সেই দাঁত ঠিক করা অনেক কঠিন হয়ে পড়ে। তো এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মেনটেন করতে হবে।
এবং ডেন্টিস্টরা বর্তমানে সবাইকে সাজেস্ট করে যে প্রতিদিন 2 বেলা ব্রাশ করার জন্য। আপনি সবসময় যখন রাতে ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে একবার দাঁত ব্রাশ করবেন এবং সকালে ঘুম থেকে ওঠার পর আগে খালি পেটে 2 গ্লাস পানি পান করবেন, তারপরে নাস্তা করবেন, তারপরে আপনি দাঁত ব্রাশ করবেন। এই সিস্টেম যদি আপনি রেগুলার ফলো করেন তাহলে কিন্তু আপনার দাঁত অনেক সুন্দর থাকবে এবং স্বাস্থ্যোজ্জ্বল থাকবে। যদি কেউ ইমপ্ল্যান্ট করে সেক্ষেত্রে ইমপ্ল্যান্টের ক্ষেত্রেও কি কোনো ফেইলিয়ার হতে পারে? যদিও আপনি বলছিলেন যে এটা সবথেকে লেটেস্ট এবং এটার স্থায়িত্ব অনেক বেশি। যে প্রপার হ্যান্ডে, এক্সপার্ট হ্যান্ডে যদি না করা হয় সেক্ষেত্রে ফেলিওর হতে পারে, এবং পেশেন্ট যে সে যদি নিজের ওরাল হাইজিন মেনটেন না করে, ডায়াবেটিক পেশেন্ট হয়, সে যদি প্রপারলি সেই ওরাল হাইজিন মেনটেন না করে, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় পেরি ইমপ্ল্যান্টাইটিস নামে এক ধরনের প্রবলেম হতে পারে, যেটা কিনা ইমপ্ল্যান্টের চারদিকে হয়ে থাকে। তো এছাড়া ওই ধরনের আর কোনো প্রবলেম আশা করি হয় না। বাংলাদেশে কিন্তু দাঁতের চিকিৎসার ক্ষেত্রে কোয়াকদের অনেক আধিপত্য রয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, এটা খুবই অ্যালার্মিং আমাদের জন্য, কারণ আমরা যারা বিডিএস ডক্টর 5 বছর বিডিএস পড়াশোনা করে, পোস্ট গ্রাজুয়েশন করে, বিভিন্ন ধরনের ট্রেনিং নিয়ে একটা ট্রিটমেন্টে যেতে সাহস করছি, সেখানে তারা জাস্ট এসএসসি পাস করে বা কোনো ডিগ্রি ছাড়াই তারা ডক্টরদের সাথে অ্যাসিস্ট করে করে দেখে তারা এই ধরনের বড় বড় প্র্যাকটিসে চলে যাচ্ছে, ছোট ছোট ট্রেনিং নিয়ে। এটা খুব কম খরচে দেখা যায় তারা অনেক বড় বড় ট্রিটমেন্ট দিচ্ছে। সাময়িকভাবে তাদের প্রবলেমটা সলভ হচ্ছে, কিন্তু অদূর ভবিষ্যতে দেখা যায় অনেক একটা বড় ধরনের অ্যালার্মিং কন্ডিশন, এবং এটার কারণে পেশেন্ট মারা পর্যন্ত যেতে পারে। তো অবশ্যই আমাদের সচেতন হতে হবে যাতে করে কোনো ডক্টরের কাছে যাওয়ার আগে সেই ডক্টরটা বিডিএস কিনা এবং কোন ধরনের কাজ কোন ডক্টর করে, এই সাবজেক্টগুলো যদি তারা জানে। আমাদেরও ডেন্টালের 4-5টা ভাগ আছে, কোন সাইডের কোন ডক্টর আছে, কোন স্পেশালিটিতে সে এক্সপার্ট, সেটা জেনে যদি প্রপার ট্রিটমেন্টে নেয় কোনো ধরনের প্রবলেম ইনশাল্লাহ হয় না। তো অবশ্যই আমাদের যে যারা দর্শক আছেন এবং জনগণ যারা আছেন তারা অবশ্যই এটা অবশ্যই দেখে নেবেন, যাতে করে আপনারা আপনাদের মূল্যবান দাঁতটা কোয়াকের হাতে না দিয়ে হারাতে হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজনের স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। কোমরের 2টা পার্ট, একটা হচ্ছে স্পাইন এবং আরেকটা হলো হিপ জয়েন্ট। তো আমি মূলত হিপ জয়েন্ট নিয়ে কাজ করি। হিপ জয়েন্টের 2টো পার্ট, একটি হচ্ছে ফিমোরাল হেড আর একটি হচ্ছে অ্যাসিটাবুলাম। যেটাকে কাপ বলা হয় সেটাকে অ্যাসিটাবুলাম, আর ফিমোরাল হেডকে বলা হয় বল। এভাবে আমরা সাধারণ মানুষকে বুঝিয়ে থাকি। তো এই হিপটা কিছু কারণে নষ্ট হয়ে যাওয়া এই জন্য যে যেমন জন্মগতভাবে যদি কাদের হিপ ডিসলোকেটেড থাকে তাহলে জয়েন্টটা নষ্ট হয়ে যায়, এটি একটা কারণ। 2 নম্বর হচ্ছে কিছু অসুখ আছে, যেমন হিপে যদি সেপটিক আর্থ্রাইটিস হয় ছোটোবেলায় তাহলে হতে পারে। যদি তার পার্থিস ডিজিজ নামে একটা ডিজিজ আছে যেটা 4 থেকে 8 বছর বয়সে হিপ জয়েন্টে হয়, সেটা। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।